এসো নববর্ষ, এসো নববর্ষ, এসো 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 নববর্ষ। জীর্ণ প্রাণের পাতা ঝরে ঝরে যাক, নব নব কিশলয় পল্লবে ভরে যাক, এনে দিক উৎকর্ষ। এসো 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 নববর্ষ। নতুন নতুন গানকে শোনাবে, নতুন আশার দীপ জেলে দেবে। নতুন নতুন গানকে শোনাবে, নতুন আশার দীপ জেলে দেবে। যে পতাকা পড়ে রবে ধুলায়, তাকে তুলে নিয়ে কে যাবে? যত হতাশার অবসান ভুলে প্রাণে প্রাণে দেবে হর্ষ। এসো 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 নববর্ষ, এসো নববর্ষ, এসো 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 নববর্ষ। জীর্ণ প্রাণের পাতা ঝরে ঝরে যাক, নব নব কিশলয় পল্লবে ভরে যাক, এনে দিক উৎকর্ষ। এসো 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 নববর্ষ। নমস্কার, সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। নববর্ষের প্রাককালে বিগত বছরের যত রাগ অভিমান দুঃখ কষ্ট আমরা ভুলে গেছি, আর এখন নতুন বছরকে 1432কে আমরা আহ্বান জানাতে চলেছি। নতুন জামা কাপড় পরে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আবার বাঙালিয়ানায় ফিরে আসবে সমস্ত বঙ্গবাসীরা। এক কথায় বলা যেতে পারে নববর্ষ হচ্ছে বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক বাহক। পুরনো সব দুঃখ ভুলে সোনালি স্বপ্ন পূর্ণতা পাক, চৈত্রকে বিদায় দিয়ে হাসি মুখে হাজির পয়লা বৈশাখ। ক্যালেন্ডারে বদলে পাতা বাঙালিয়ানায় মেতে, নববর্ষের আগমন হোক আনন্দের সাথে। আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর। আজ নতুন বছরে আমরা এক নতুন রূপে পডকাস্ট শো নিয়ে এসেছি, যার নাম সমাজের দর্পণ। আমরা এই পডকাস্টের মাধ্যমে আপনাদের সকলের কাছে যে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে এই প্রথম পর্বতে আমাদের পডকাস্ট কিন্তু একটু অন্যরকম। আজকের এই পডকাস্টে আমরা কোনোভাবে সিরিয়াস কিছু কথা বলবো না, কোনো সিরিয়াস ম্যাটারে কথা বলবো না। যেহেতু নববর্ষ, আমরা বৈশাখী আড্ডাটায় মেতে উঠব গান, গল্পে, কবিতায়। তো আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক, নাট্যাভিনেতা এবং প্রকৃতি প্রেমিক সুরজিৎ গুপ্ত বাবু। তো ওনাকে আগেও আমরা পডকাস্টে পেয়েছি, ওনার সাথে অনেক গল্প আড্ডা হয়েছে। আমরা মাতৃভাষা দিবসে ওনাকে পেয়েছিলাম, আর অনেক কিছু ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম। নমস্কার, স্বাগত আপনাকে। আর আরেকজন আমাদের সাথে রয়েছেন বহুমুখী প্রতিভা, তিনি সৌরভ চক্রবর্তী, আমার দাদার মতো, আমার দাদাই বলতে পারেন। তো উনি একজন শিক্ষক, শিল্পী এবং পাশাপাশি উনি সঙ্গীত সাধক এবং সুরকার আর গীতিকার। আমরাও ওনাকে আগের পডকাস্টে পেয়েছিলাম। আমরা সম্ভবত ওই বিজয় সম্মিলনীতে পেয়েছিলাম আপনাকে। তো দাদার সাথে অনেক গল্প আড্ডা হয়েছিল, অনেক গান শুনতে পেয়েছি। আজকে এই আড্ডাতেও আমরা গানে গল্পে যেটা বললাম, সত্যি দাদা আমাদের অনেক গান শোনাবে, তাই তো দাদা? চেষ্টা করব।
ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকুন, আমাদের এই আড্ডাটা পুরোটা দেখুন। পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন বছর। চৈত্র সেলে যে সুন্দর সুন্দর জামা কাপড়, খুব আনন্দ লাগতো। কেনার সময় মা বাবাকে টেনে টেনে মেলাতে নিয়ে যেতাম, চৈত্র সেল চলছে, চলো চলো, সুন্দর নতুন জামা কাপড় কেনা হবে। তারপর সেই গরমের কথাও মনে পড়ে, একসাথে গরম তো পড়েই যায়। সেই আমের মুকুলের গন্ধ, মুকুল সত্যি সবটাই খুব সুন্দর ছিল ছোটবেলায়। আমার যতটুকুনি মনে আছে, আমরা দোকানে দোকানে হালখাতা করতে বেরোতাম, মানে ইনভিটেশন কার্ড আসতো বাড়িতে, অনেকগুলো জমে যেত, এখান থেকে আসছে ওখান থেকে আসছে। আচ্ছা, এই সমস্তটা আমরা ছোটবেলায় আমরা আরেক রূপ পেয়েছিলাম নববর্ষকে সেলিব্রেট করার জন্যে। আপনাদেরও সেরকম কিছু চাইল্ডহুড মেমোরিজ আছে যেটা আপনারা আমার সাথে বা আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করতে পারেন? আপনি শুরু করুন না। আসলে আমাদের সময়কার সঙ্গে তো এখনকার সময়ের পার্থক্যটা অনেকখানি। একদম। আমাদের ছোটবেলাটাতে বিনোদনের উপকরণ খুব সীমিত ছিল, ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিশেষ বিশেষ দিনগুলোর জন্য বা বিশেষ বিশেষ সময়গুলোর জন্য আমরা অপেক্ষা করতাম, যে সময়তে প্রাত্যহিকতার থেকে খানিকটা মুক্তি পাওয়া আর কি। ফলে স্বাভাবিকভাবেই এই বছরের শেষ, বছরের শুরু, এর অন্যবিধ যে সাংস্কৃতিক তাৎপর্য তা নিয়ে অতটা বোঝার মতো বয়স তখনও হয়নি। আপনি যেভাবে বলে শুরু করলেন আর কি, আসল আকর্ষণের জায়গা ছিল ওইটাই যে পয়লা বৈশাখের দিন বিভিন্ন দোকানে নিমন্ত্রণ থাকতো এবং আমরা পরিবারের সঙ্গে তো বটেই, তার আগে বন্ধু বান্ধবরা মিলে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়ানো। অনেক দোকানেই আমাদের যে খাতা আছে তা নয়, ওই দলের মধ্যে গিয়ে বসে পড়ে সেখান থেকে 4টে মিষ্টি খেতে পেরেছি, এটাই একটা বিরাট আনন্দ, খুব বড় একটা ব্যাপার। খেয়েছি শুধু নয়, আবার বেশ খানিকটা কুচড়ে ভরে নিয়ে আসাও পরে খাওয়া। ফলে এটা বর্ষবরণ করছি বা অন্য দিন আলাদা কিছু নয়, কিন্তু বর্ষবরণের দিনে এইটা পাওয়া যায়, এইখানে এই দিনটার একমাত্র তাৎপর্য তখনকার সময়তে থেকেছে। আর একটু বড় হয়েছি যখন একটু বোধবুদ্ধি বেড়েছে বা বঙ্গীয় সংস্কৃতির সামান্য আভাস পেতে শুরু করেছি, তখন থেকে দিনটার তাৎপর্য একটু অন্যরকম হতে শুরু করলো, একটু অন্যরকমভাবে দিনটাকে পালন করতে শুরু করলাম কিছু কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে। একটা সময় তখন ছিল যখন আমাদের বয়সী বা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, মূলত তাদের দেখেই তো আমাদের পথ চলা, তারা এই দিনটা যেমন তাদের মতো করে উদযাপন করতেন, তার পাশাপাশি আমাদেরকেও সঙ্গী করে নিতেন। আমরা হয়তো তাদের মতো করে পারতাম না, কিন্তু অন্তত আমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন যে এই অন্তত সারা বছর যদি বাঙালি সাংস্কৃতিক চেতনা আমাদের ততটা উদ্বুদ্ধ নাও করে, এই বিশেষ দিনগুলোতে অন্তত যেন আমরা মনে করতে পারি। একদম। ফলে আমাদের মধ্যে সেইখান থেকেই বাংলা সংস্কৃতির প্রতি কোথাও একটা খুব সামান্য হলেও টান তৈরি হয়েছিল, যেটা আজ পর্যন্ত ছাড়তে পারিনি, ছাড়ার প্রয়োজনীয়তা বোধ করি। সেই সময়কার সঙ্গে আজকের পার্থক্যটা এতটাই চোখে লাগে এই কারণেই যে আজকে হয়তো দিনটা উদযাপিত হয়, কিন্তু বাংলা নববর্ষ ইংরাজি নববর্ষের মধ্যে যে সংস্কৃতিগত কিছুটা ফারাক আছে উদযাপনের প্রক্রিয়াগত ক্ষেত্রে, সেটা বোধহয় ভুলে গেছি আমরা। বাংলা নববর্ষ পালনটা ইংরাজি নববর্ষ পালনের মতো নয়, তার একটা বিশেষ তাৎপর্য থাকে, সেটা আর মনে রাখার চেষ্টা করি না। সবগুলোই একই রকম, আসলে সর্বক্ষেত্রেই ওই একই কথা। ভগবান আমাদের যেভাবে একটা ইউনিফর্মিটির মধ্যে বাঁধার চেষ্টা করেছে, একই ধরনের পোশাক, একই ধরনের খাওয়া, একই ধরনের কথা বলা, একই ধরনের সংস্কৃতি আমাদের সমস্ত উৎসবগুলোতে চালু থাকবে। তাতে তাদের সুবিধে, নানা ধরনের পণ্য তৈরি করতে হয় না। এই বর্ষবরণের উদযাপনটাও ওই একই রকম কাগজে বিজ্ঞাপন, বর্ষবরণের দিনে অমুক জায়গায় এই খাওয়ার আমন্ত্রণ, তার এই প্যাকেজ, এই জায়গায় পার্টি,
সেখানে হয়তো পোশাকটা একটু ভিন্নতর, গান বাজনার ধরনটা একটু ভিন্নতর, কিন্তু মূল বিষয়টার মধ্যে কোনো ফারাক নেই। একদম ইংরেজি বর্ষবরণের 31 তারিখের রাতে যে ধরনের পার্টি হয়, যে ধরনের গান বাজনা হয়, বাংলাতে বর্ষবরণের আগের দিনে সেরকম কোনো অনুষ্ঠান হয় না, বর্ষবরণের দিনেই হয়। হয়তো শিল্পীরা একটু অন্যরকম, কিন্তু আলাদা কিছু নেই। ফলে সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের ছোটবেলাটাকে একটু বারে বারেই একটু মিস করেন একদম। যে স্বাভাবিকতা এই বর্ষবরণের দিনগুলোতে আমাদের ছিল, আমরা নিজেদের মতো করে করতে পারতাম, কোনো বেঁধে দিত না যে এরকম ভাবে পালন করতে হয়, এটাকেও বলে দিত না। সেই জায়গাটা বোধহয় কোথাও হারিয়ে গেছে, একটা অদ্ভুত কৃত্রিমতা আমাদের গ্রাস করেছে। একদম ঠিক। তোমার কিরকম চাইল্ডহুড মেমোরিজ ছিল? আমার চাইল্ডহুড মেমোরিজ এর মধ্যে আমার যেটা মনে পড়ে, আমার পাড়াতে এক জেঠিমা ছিলেন, মানে পয়লা বৈশাখে তার বাড়িতে মানে যাওয়াটা আমাদের বাধ্যতামূলক ছিল। কেন বাধ্যতামূলক ছিল? কারণ উনি আমাদেরকে, আমাদের পাড়ার ছেলে মেয়েদের জড়ো করে একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করাতেন। মানে সেটা হচ্ছে 25শে বৈশাখ উপলক্ষে। আচ্ছা। কিন্তু সেটার মিটিংটা, সেটা সবাইকে ডাকা এবং সেদিনকে মিষ্টি টিষ্টি খাওয়ানো দিয়ে শুরু হলো আর কি। ওই দিনও আমাদের রিহার্সালটা শুরু হবে। আচ্ছা। এই যে এটার একটা বিশাল একটা আমার স্মৃতি রয়েছে ছোটবেলার। সেই জেঠিমাকে ভীষণ মিস করি, তিনি আর ইহলোকে নেই, কিন্তু মানে সেই সময়টা এবং ওই যে পয়লা বৈশাখ থেকে 25শে বৈশাখ পর্যন্ত একটা সময়, যে যখন রিহার্সাল চলবে এবং গরমের ছুটি আসছে, মানে এটার একটা আলাদাই মজা ছিল ওই সময়টার। এবং আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে আমাদের সময় আমাদের চারপাশে যে সমস্ত বন্ধু বান্ধবরা আমরা ছিলাম, আমরা ভীষণ রকমভাবেই বাংলা গল্পের বই পড়া থেকে শুরু করে এই মানে বাঙালি আনাটা অনেক বেশি আমাদের ভেতরে ছিল, যেটা আমার মনে হয়। যেটা আমি এখনকার যুগের ছেলে মেয়েদের মধ্যে দেখি যে তারা ইংরেজি বই প্রচুর বেশি পড়ে, অনেক বেশি পড়ে। তুমি যদি দেখো একটা ক্লাস 5-6 এর ছেলে মেয়ে যারা ইংলিশ মিডিয়ামে মূলত পড়ে, বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের কথা আমি অতটা বলতে পারবো না, কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের আমি দেখি যে তারা সবাই মানে ইংরেজি বই পড়ে, কিন্তু তারা কিন্তু মানে আমাদেরই হয়তো ছেলে মেয়ে, মানে আমাদের বন্ধু বান্ধবরা যারা প্রচুর বাংলা বই পড়েছি এবং বাংলা বই নিয়ে প্রচুর দীর্ঘ গল্প, ঠাট্টা, ইয়ার্কি, ফাজলামি, টিনের গল্পের বইও আমরা একসাথে পড়তাম। তো এইরকম হতো। তো সেইখান থেকে এখন তাদেরই ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েও তার ভেতরে ইনক্লুডেড, কিন্তু তারাও কিন্তু ইংরেজি বইটা বেশি পড়ে। এটা একটা ট্রান্সফার হচ্ছে কোনোভাবে, যে আমরা কোনোভাবে পরবর্তী প্রজন্মের কাছে বাঙালিয়ানা বা বাংলা সংস্কৃতি, সাহিত্য, এগুলোর গুরুত্বকে আরো বেশি করে পৌঁছে দিতে হয়তো পারছি না। সেই জন্যেই এই ধরনের অনুষ্ঠান যেটা বিদ্যারূপ ফাউন্ডেশন করছে, এই অনুষ্ঠানের একটা বিরাট ভূমিকা রয়েছে। এই ধরনের অনুষ্ঠান আরো বেশি হওয়া দরকার, আরো বেশি বেশি করে, যাতে বিশেষ করে ছোটদের কাছে পৌঁছানো যায় এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে, সেটা ভীষণ প্রয়োজন। ওদের একটা নলেজ হওয়া উচিত যে এরকম নববর্ষের একটা উৎসব মানে যেটা ওরা নিউ ইয়ার সেলিব্রেট করে যেরকম, সেরকমই নববর্ষ আমরা বাঙালিরা সেলিব্রেট করি অ্যাজ নিউ ইয়ার। আমাদেরও তো নিউ ইয়ার একটা, সত্যি, যেটা বাংলাদেশে খুব সাংঘাতিক ভাবে সেলিব্রেট হয়। হ্যাঁ, বাংলাদেশে এখন কি অবস্থা জানি না, এখন তো খুবই খারাপ অবস্থা বাংলাদেশে, কিন্তু জেনারেলি আমরা দেখেছি বাংলাদেশের মানে ছেলেমেয়েরা রাস্তায় বসে বসে আলপনা দেয়, হবে না? তো সেটা হলে খুবই ভালো, কিন্তু ওরা কিন্তু খুব সুন্দরভাবে পুরো রাস্তা জুড়ে আলপনা এঁকে সেখানে নানা ধরনের মানে সুন্দর মানে হাতের কাজকর্ম করে, একটা বিরাট ব্যাপার, এবং সেখানে প্রচুর মানুষের সমাগম হয় পয়লা বৈশাখের দিনটাতে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই
বারবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। তো হালখাতা বলতে আমরা বাঙালিরা জানি ওটা নর্মালি একটা জীবনের একটা কালচার, মানে এই দোকানে দোকানে খাতা করে রাখবো, বছরের শেষে ওটা দেখা হবে, টাকাটা পুরোটাই তখন দিতে হবে, এরকম একটা বিজনেস একটা ম্যাটার করে ওখানে। কিন্তু সেই জিনিসটা এই এখন কোথাও হারিয়ে গেছে, মানে সেই জিনিসটা একদমই নেই। এখন কোনো জায়গায় দেখতে পাই না সেই খাতায় লেখা হচ্ছে। এখন তো বেসিক্যালি ফোন পে হয়ে গেছে, সব ডিজিটাল হয়ে গেছে। তারপর দোকান, মুদিখানার দোকানে যেখানে আমরা হালখাতা করতে যেতাম সেটাও উঠে যায় অনেক সময়, কারণ কি শপিং মলস চলে এসছে, অনলাইন শপিং সাইটস, এভরিথিং। তো সেটার ব্যাপারে একটু যদি কিছু বলেন। এখন তো ওই কম্পিউটার তো আগেই এসে গেছে, এখন এআই এসে গেছে। তো এআই প্রযুক্তি আসার ফলে আর তো মানুষকে ওই কম্পিউটেশন মানে যে আমার যে হিসেব নিকে সেগুলো করতে হচ্ছে না, এআই করে দিচ্ছে, সবই এআই হয়ে গেছে। ওটা এআই করে তোমাকে দিয়ে দেবে, আর কি দরকার? সবই ডিজিটাল। খাতা না, সেটা ওই সেই বাঙালি কালচারটা আমরা যেটা একটু আগে যেটা ডিসকাস হচ্ছিল, বাঙালি কালচার এই জন্যে যে শপিং মলস, তাই এখন ডিপার্টমেন্টাল স্টোর্স যে দ্বারা হচ্ছে। খাতা ওইভাবে হালখাতা না থাকলেও পার্মানেন্ট একটা প্লাস্টিক খাতা সারাক্ষণ আমরা পকেটে বহন করে যাই। আচ্ছা, ওটা সম্বৎসরের খাতা, ও খাতা বন্ধ হয় না কোনোদিন। প্রত্যেক মাসে একবার করে খাতা খুলে আবার মাসের শেষে এসে যেদিনকে পেমেন্টের বিলিং ডেটটা হয় সেদিনকে আমরা পূরণ করি, সারা বছরের চলতে থাকি আর কি। ফলে রূপভেদ প্রকারভেদ হয়তো ঘটেছে, খাতার কবল থেকে আমরা বেরোতে পারি কি। হালখাতা এখনো বাঙালি করে, বাঙালি কেন এখন সেইভাবে যে হালখাতাটা হতো, ওই ইনভিটেশন কার্ড পাওয়া, তারপর দোকানে দোকানে, মানে আমার যতটুকু মনে আছে 5-6টা দোকান মিলে আমরা এখানে যাচ্ছি, একবার মিষ্টি প্যাকেট জমে যেত, খালি ফ্রিজে মিষ্টি খেতাম না, হয়তো আস্তে আস্তে খেতাম, ফ্রিজে জমতো। এখন হ্যাঁ, এখন আর সেই সমস্ত উঠেই গেছে। দোকানটাই দেখছি ছবিতে, সেখান থেকে নিজেরা ঠিক করে নিচ্ছি কোনটা কিনবো, বলে দিচ্ছি কাকে বললাম, তিনিও দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না। এখন নববর্ষ উৎসাহ ছিল যেটা তুমি বললে, সেটা হচ্ছে যে একটা নতুন জামা পাওয়ার একটা উৎসাহ। হ্যাঁ, মানে এটা কিন্তু আমরা চাইতাম না, এটা বাবা মা কিনে দিত। হ্যাঁ, পেতাম আমরা, মানে দাদু, ঠাকুমা, পিসি, জেঠি সবাই দিত, মানে নতুন বছরে একটা নতুন জামা কাপড় পরা হবে। সেটা আবার হয়তো দুর্গাপূজাতেও আমরা রিপিট করতাম। এই পয়লা বৈশাখ উদযাপনটা শুরু হতো চৈত্র মাস থেকেই। চৈত্র সেলের যে কেনাকাটি ইত্যাদির মধ্য দিয়ে উৎসবের মতো জায়গায় জামা কাপড় দেওয়া একসঙ্গে, যদিও অনেকে বলতেন যে চৈত্র সেলের যে জামা কাপড় সেগুলো আদৌ পাতে দেওয়ার মতো, যাই হোক, কিন্তু সেটা একটা মানে এই গোটা 15-20 দিনের উৎসবের মধ্যে ছিল। একদম পয়লা বৈশাখ আসছে। কিন্তু এখন যেমনি নববর্ষ মানে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হ্যাঁ শুভ নববর্ষ লিখে সেন্ড। আরেকটা এই জিনিসগুলো কথা আমার মনে পড়ছে যে আমরা যে সময়টা পয়লা বৈশাখ কাটাতাম, কেন বললাম পয়লা বৈশাখের একটা খুব মানে ওই সময়টা থেকে একটা উৎসবের মেজাজ শুরু হয়ে যেত এই চৈত্র সেলের, কারণ তার আগেই পরীক্ষা থাকতো। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের যে অ্যানুয়াল পরীক্ষাটা সেটা হতো এইরকম ওই মার্চ, তো ওটার পরে একটা মানে একটা রিল্যাক্স, এবং ওই সময়টা খুব একটা চাপ থাকতো না পড়াশোনার, এবং তখন একদম পুরো ফোকাসটা আমরা ওই গান বাজনা, এবং তারপরে বললাম 25শে বৈশাখের উপলক্ষে, তো সেই ফলে এই সময়টা একটা খুব আনন্দের সময় আমার পক্ষে। গ্রামীণ জীবনেও তাই তো, বাংলা বছরটা মানে উৎস যদি ধরা হয় তাহলে সেটাও তাই। এটা প্রথমে তো ফসলি বছর হিসেবেই উদযাপিত, ফসল উঠলো, বছর শেষ হয়েছে, সমস্ত পাওনা গন্ডা চাষি মিটিয়ে দিল, দিয়ে উৎসব উদযাপন করে আবার নতুন করে বছর শুরু। সেটাই পরবর্তীকালে আকবরের সময় থেকে আবার নববর্ষের রূপে, ফলে ওই অর্থনীতির সঙ্গে তো একটা যোগ রয়েইছে।
চৈত্রের সংক্রান্তি আসার কয়েকদিন আগে থেকেই আমাদের ঢেঁকি ঘরটা মুখর হয়ে উঠত। নববর্ষের প্রথম দিন ছেলে মেয়েদের হাতে নাড়ু, মোয়া, ছানার মুড়কি ও সরভাজা দিতে হবে, তারই আয়োজন চলতে থাকত। বাড়ি থেকে অনেক দূরে শহরের এক প্রান্তে আমাদের ছিল মস্ত একটা খামার বাড়ি। সেখান থেকে বাড়ির বাইরে গোলা বাড়িতে চৈতালি ফসল উঠত, আর আঙিনার প্রান্তে তৈরি হতো বড় বড় খড়ের গাদা। উঠানের এক প্রান্তে বড় দুটো কনক চাপার গাছ। এই শেষ বসন্তেই তাতে ফুল ধরত, আর এলোমেলো বাতাসে তারই গন্ধ বাড়িময় ঘুরে বেড়াতো। কোনো কোনো দিন কালবৈশাখী আসত প্রলয়ের রূপ নিয়ে। সারাদিন রৌদ্র দাবদাহে প্রত্যক্ত মাটিকে ভিজিয়ে দিত। কচি কচি আমগুলো গাছ থেকে উঠানের চারদিকে ছড়িয়ে পড়ত, আর ভেজা মাটি থেকে একটা সোঁদা গন্ধ নাকে এসে লাগত। তারপর পুরনো বছরের জীর্ণ ক্লান্তি কেটে গিয়ে নতুন বছরের সূর্যের অভ্যুদয় ঘটত। আসলে পয়লা বৈশাখ সব বাঙালিরই জন্মদিন। জন্মদিন উদযাপনের প্রক্রিয়াটা বদলেছে হয়তো। নাগরিক থেকে শহুরে জীবনে অভ্যস্ত হয়ে ওঠার সাথে সাথে গ্রামীণ জীবনের এই স্মৃতি হয়তো আমাদের অনেকের কাছে ফিকে হয়ে গেছে। কিন্তু এখনো বোধহয় বাঙালি যাবতীয় বিশ্বায়নের প্রভাবের মধ্যে থেকেও কোথাও সুপ্ত অবস্থায় তার সংস্কৃতির সেই নারীর টানটা নিশ্চিতভাবে অনুভব করে। আপনি আপনার সংলাপে বললেন যে নাড়ু বানানো হতো, মোয়া, এইসবের কথা। তো সত্যি গ্রামে আমি যেরকমটা শুনেছি আমার দাদু ঠাকুমাদের কাছ থেকে, যে এইসব বানানো হতো। এখন এই যে শহরে কি এসব দেখা যায়, আপনার কি মনে হয়? মানে আসলে একটা বড় কারণ নিশ্চিতভাবেই যে আজকের প্রজন্মের যারা, তারা অনেকেই এই সব বানানোর পদ্ধতিটাই ভুলে গেছেন। আর অনেকটাই যেহেতু এগুলো আর বাজারে পাওয়া যায় বলে বাড়িতে তৈরির প্রয়োজন দেখা দেয় না, সেই জন্যই মনে রাখার খুব একটা তাগিদ কেউ অনুভব করেননি। আর তার পাশাপাশি হচ্ছে যে এগুলো তৈরি করার জন্য একটু বেশি করে তৈরি করতে গেলে যে লোকবল দরকার, সেটাও আজকের অধিকাংশ বাড়িতেই নেই। আর এখন তো সবাই বিজি, জব, মানে যিনি তৈরি করবেন, কোনো এক্ষেত্রে লিঙ্গ ভেদে যাচ্ছি না, পুরুষ বা নারী যিনি বাড়িতে তৈরি করুন না কেন, তাকেও তো সারাদিনের আজকের আমাদের কাজের যে সময়গত ব্যাপার সেটা তো বদলে গেছে। 10টা 5টার বাঁধা ধরা চাকরি আর কজন করেন? একদম। চাকরির সময়টাও বদলে গেছে, 12 ঘন্টা 14 ঘন্টা। সেই সব সামলে এই ধরনের কাজকর্ম করার মতো সময়টুকু হয়তো অনেকের নেই। ইচ্ছে নেই সবার তা বলবো না, হয়তো ইচ্ছে আছে, অনেকে চান করতে, পেরে ওঠেন, শরীরের দিক থেকেও পেরে ওঠেন না, লোক নেই বলেও পেরে ওঠেন না। তার মধ্যে কেউ কেউ করেন, আমি জানি আমার পরিচিত অনেকেই আছেন, তারা করতেই হবে যেভাবেই হোক। পরের দিন বেরোবেন হয়তো, তৎসত্ত্বেও ভোর 3টে থেকে উঠে এইসব করছেন, করে আবার সকালে বেরোচ্ছেনও। এভাবেই যারা পারছেন যেটুকু টিকিয়ে রাখার চেষ্টা করছেন। হ্যাঁ, মানে তাই একদম একটা পর্ব চলে যায়, আবার নতুন কিছু আসে। হ্যাঁ, এই কালচারটা আমাদের ধরে রাখতে হবে, না হলে তো সত্যি আমরা ভুলেই যাচ্ছি। নববর্ষতে আমি যেমনি আগে একটু বললাম যে হোয়াটসঅ্যাপে আমরা জাস্ট নববর্ষটুকু লিখে, শুভ নববর্ষটুকু লিখে ছেড়ে দিই। এখন তো তাও সেই যে হইচই করে বাড়িতে একটা বানানো। এবং শুধু তাই নয়, এখন যেগুলো হয়েছে যে লোকাল যে রেস্টুরেন্টস গুলো আছে, দেখা যাবে যে নববর্ষের সময় তারা বিশেষ মেনু তৈরি করেছে, সেই মেনুগুলোর একদম আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে, সব জায়গায় হোয়াটসঅ্যাপ, বাড়িতে থালি পৌঁছে দেবে, বাঙালি থালি রান্না করতে লাগবে। তো কাজেই বাড়ির আর রান্নার দরকারই নেই, সবটাই বাইরে থেকেই আমরা পেয়ে যাচ্ছি। এখন এইগুলোরও একটা মানে কমার্শিয়ালাইজেশন যেটাকে বলে, একটা পণ্যীকরণ বলা যায়, এইটারও একটা হয়েছে। মানে পয়লা বৈশাখকেও এইটা একটা মানে এই যুগের একটা বিশেষ বৈশিষ্ট্য যে পণ্যীকরণ সমস্ত জিনিসগুলো। আর আমার মনে আছে আমার মা বাড়ির দিদা, উনি আমার রস বড়া পাঠাতেন।
ওই সময় মানে যদি মানে মা যদি ওই সময় যেত তাহলে ওই সময়টা জেনারেলি একটা রসবড়া করার একটা দারুণ সময় ছিল। এই রসবড়া জিনিসটাও আমি অনেক দিন খাই না, কারণ দিদার এখন অনেক বয়স হয়ে গেছে, দিদার বানাতে পারে না। হ্যাঁ সেটাই, হ্যাঁ অনেক মানে খাটনিরও ব্যাপার। মিষ্টি খাওয়া তো আছে, কিন্তু এইটাকে মিস করি, এই দিনগুলো। এই রসবড়া বাড়ি থেকে মানে দিদা বানিয়ে পাঠালো, আমি খেলাম রসবড়া বাড়িতে। সত্যি মানে দিনগুলো মনে থেকে যায়, একটা স্মৃতি হয়ে থেকে যায়। কিন্তু এই প্রত্যেক বছর যে নববর্ষ আসছে মানে নতুন রূপে, মানে এই সেলিব্রেশনটা ঠিক হয় না আমাদের। গিয়ে অসুবিধা তো করতে হয়, আমার যেমন পাগলামি আছে, আমি নিজে রান্না বান্না করতেও ভালোবাসি। আচ্ছা, ফলে সেটা করতে গিয়ে আলটিমেটলি দেখা যায় যে নববর্ষের দিন বিকেল 5টা আগে খাওয়া হয়। হ্যাঁ সমস্তটা করে উঠে না, তাও নিজে রান্না করেন, এটা একটা দারুণ ব্যাপার। এটা একটা হ্যাঁ এটা খুব বাড়িতে ভালো একটা উৎসবের মেজাজ থাকে, তাহলে যে একটা রান্না বান্না হচ্ছে বাড়িতে, একটা সেই একটা বিশেষ দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। এই একটা খাবার আনিয়ে নেওয়ার যে প্রথা হয়েছে না, সেখানে মজাটা নেই। এই বাড়ি থেকে বাজার করে আনা, একটা তোর জোর রান্নার সবাই মিলে না, অদ্ভুত ভাবে যে যারা বাংলার বাইরে থাকেন তারা কিন্তু ভোলেন না। হ্যাঁ একদম একদম, এটা ঠিক বলেছেন। বাংলাদেশের যারা তারা তো করেনি, কিন্তু তার বাইরে, হ্যাঁ বিদেশে, হ্যাঁ প্রান্তে যারা আছেন বা ভারতের বাইরে বিভিন্ন জায়গায় যে সমস্ত বাংলা অ্যাসোসিয়েশন আছেন, তারা অনেক আন্তরিকতার সঙ্গে, তারা ওই জিনিসটার জন্য অপেক্ষা করে থাকে। মানে ওরা ওই ইংলিশ কালচারটাকে দেখে দেখে আর সারা বছর এই বিদেশি সংস্কৃতি একদম একদম তারা হাঁপিয়ে ওঠে নাকি যে একটা সময় আমরা নিজেদের মতো করব। ওরা একটা কমিউনিটি তৈরি করে, মানে সব নাচ গান গল্প সবকিছু ওরা করে, জিনিসপত্র জোগাড় করেন। একদম পুজো করার সময় তো এই বাইরে থাকবার জন্য তারা এই ওখানে 2 দিনের পুজো করতে পারে, 4 দিনের পুজো তো সম্ভব হয় না। তো ওই 2 দিনের জন্য তারা যা পরিশ্রম করেন, 4-5 মাস আগের থেকে ছুটি তো পাওয়ার উপায় নেই, সবটাই নিজেরা, একদম একদম সাজানো থেকে শুরু করে সবটা নিজেরা। তো সেখানে দেখুন আমরাই এই কলকাতায় মানে বাংলার মাটিতে থেকে আমরা বাঙালি সেই সংস্কৃতিগুলো ভুলে যাচ্ছি একদম। সেটা আমাদের ভুলে যাচ্ছি বলতে ওই যেটা মানে আমাদের চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু ভুলে যাচ্ছি না। আমরা যারা পেয়েছি ছোটবেলাটা তারা ভুলে যাচ্ছে না। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের কাছে আমরা কতটা এই ব্যাপারটা নিয়ে যেতে পারছি সেটার উপর ডিপেন্ড। ওরা সত্যি আমরা ভুলবো না, আমাদের ভেতর যে বাঙালিয়ানা ঢুকে গেছে, যা আমরা ছোটবেলা পেয়েছি, সেটা আমাদের পক্ষে আর ভোলা সম্ভব না। আমরা জীবনটা বাংলাকে ভালোবেসেই কাটবে, সেটা নিয়ে আমাদের ভোলার কোনো প্রশ্নই নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পরবর্তী প্রজন্মকে আমরা কতটা এই বাংলার আস্বাদটা দিতে পারছি, সেটা হচ্ছে একদম। এখন তো বাংলা ক্যালেন্ডারও আসে না হয়তো ঘরে, খুব কম। মানে এই এখনকার বাচ্চারা বাংলা তো হয়তো পড়তেও পারে না, আর ক্যালেন্ডার সে ইংলিশ। ক্যালেন্ডার বলতে গেলে ইংলিশ ক্যালেন্ডারই চেনে ওরা, সেটা পৌঁছতে পারছে, বড় ভূমিকা আছে একদম। ওটা পরিমণ্ডলটা, ওটা পরিমণ্ডলে খাও। বাবা মায়েরও বাংলা সংস্কৃতির চর্চা পরিবারে তো বটেই, পরিবারের বাইরেও একদম সেখানে এত সীমিত হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে প্রায় অনুপস্থিতি, যে তাদের দোষ দিয়ে লাভ নেই। তারা তো সূত্রটাই পাচ্ছে না যে রাস্তা ধরে এই সংস্কৃতির চর্চাটা করবো। 2-4 হয়তো তার মধ্যে গান বাজনা করছেন বা অন্যান্য বঙ্গীয় সংস্কৃতির অন্যান্য দিকগুলো কিছুটা চর্চা করছেন, তাদের মধ্যে 2-1টা বাচ্চা হয়তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু একেবারে যে হচ্ছে না তা বলবো না। যেহেতু এই নাট্য চর্চার সঙ্গে যুক্ত, তার সুবাদে আমি দেখি যে ও তার অন্যতম প্রতিনিধি। অন্য অনেকেই আছে যারা ওর বয়সী বা ওর থেকে অনেকেই ছোট, তাদের মধ্যে অনেকে করছে। তারা যে শুধুই ওই ইংরেজি সংস্কৃতির জোয়ারে ভেসে যাচ্ছে তা নয়, কিন্তু সংখ্যাটা যথেষ্ট নয়, অনেকটা না একদম। মানে বেশি সংখ্যক ছেলে মেয়ে যদি এগিয়ে আসে বা তাদের বাবা মায়েরা যদি তাদেরকে সেই উৎসাহটা দেন, তাহলে হয়তো ছবিটা বদলাতে পারে, কিন্তু সে সম্ভাবনা কম, খুব কম। মানে প্র্যাকটিক্যাল জায়গাটা, মানে স্যার যেটা বলছেন সেটা খুবই সত্যি। যেমন অনেক জায়গায় মানে আমরা দেখি যে ছেলেমেয়েরা মানে নাট্যচর্চা বলুন, এই সঙ্গীত চর্চা, এই সমস্ত দিকেই তাদের কিন্তু একটা ঝোঁক রয়েছে। মানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নতুন করে ভাবছে, অনেক কিছু দারুণ করছে,
কিন্তু এই যে সামগ্রিক ব্যাপারটা, যে আমি ধরুন মানে আমার সময়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, ডাক্তারি পড়েছে, যাদের কোনো দরকার নেই এই সমস্ত সাহিত্য সংস্কৃতি এগুলোর সঙ্গে চর্চা করার, তারাও কিন্তু সেটা করতো। এবং তারা বেশ হয়তো মানে অনেক ক্ষেত্রে অনেকের থেকে ভালো করতো, মানে যে ছেলেরা বাংলা নিয়ে পড়ছে তাকেও টক্কর দেওয়ার মতো একটি ছেলে হয়তো হতে পারে, সে ইঞ্জিনিয়ারিং পড়তো। এই জায়গাটা ছিল এইখানে। এখন সেগুলো সত্যি দেখা যায় না। দেখা যাবে যে ওই যারা বাংলা নিয়ে পড়ছে তারা হয়তো এগুলোতে মানে সেরকম ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা সেরকম উৎসাহ দেখায় না এইসবের দিকে। তারা হয়তো বাংলার এটা করছে না, কিন্তু শুধু যে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা করছে না এটা বলবো না। ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু স্কুলের পরিমণ্ডলটার বাইরে তার বাড়িতে বা অন্যত্র কোথাও হয়তো বাংলা সংস্কৃতির একটা শিকড়ের জায়গা আছে, সেইটার কারণে তারা কিন্তু করছে। আমি নিজে ইংরেজি মিডিয়ামের ছাত্র, সংস্কৃত ছাত্র ছিলাম, তো আমার বাড়িতে এবং আমার পরিবার সে এতটাই বেশি বাংলার চর্চা ছিল যে আমার স্কুলের বাইরে আমার আর ইংরেজি নিয়ে অত লাফালাফি না। এখন তো মা বাবারা সেরকম ইংলিশ মিডিয়াম ছাড়া বাংলা মিডিয়ামে একদম না, মানে যেহেতু আমাদের পড়াশোনার মাধ্যম আর জীবনযাত্রার মাধ্যম এক হতে হবে এমন মাথার দিব্যি তো কোথাও দেয়নি। জীবনযাত্রার মাধ্যমটা তো আমার নিজের মতো করতেই পারি, একদম যদি হারিয়ে ফেলি তাহলে মুশকিল। বাঙালিদের বাঙালিয়ানা মানেই 12 মাসে 13 পার্বণ, আর 12 মাসে 13 পার্বণ মানেই আমরা এক বিশেষ ব্যক্তিকে মনে করে রাখি, যিনি হচ্ছেন আমাদের খুব প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওনাকে ছাড়া কোনো বাঙালির কোনো উৎসবই কিন্তু আমরা ভাবতেও পারি না। কারণ কি, যেমন ধরুন এই পয়লা বৈশাখ, তার আগে আমরা দোলযাত্রা পালন করেছি, তো এই পয়লা বৈশাখের ঠিক পরে কিন্তু ওনার জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করব। তো সেখানে আমরা কোনো বাঙালি কোনো উৎসবই আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া আমরা একদমই সেলিব্রেট করি না, তাই না দাদা? তো আমরা তোমার কাছ থেকে একটা রবীন্দ্র জয়ন্তী মানে রবীন্দ্র সঙ্গীত যদি একটু শুনে নিই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে লীলা, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ঘুছে যাক গ্লানি, ঘুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, ঘুছে যাক গ্লানি, ঘুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসে, আলো 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 তব প্রলয়ের শাখানো
আমরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের পর্ব। আরও এরকম অনেক পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরব, যেখানে আমরা সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাদের সামনে আনব। এরকমই আমাদের ভালোবাসা দিন, আমাদের সাপোর্ট করুন, আর আমাদের যে ভিডিওগুলো আসে তাতে অনেক অনেক লাইক শেয়ার করুন, কমেন্ট করবেন ভরে ভরে, যাতে আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে এসে পৌঁছয়, যাতে আরও অনেক কি চাইছেন আপনারা, কি বিষয়ে ভিডিও দেখতে চাইছেন বা কি বিষয়ে এই পডকাস্ট আপনারা দেখতে চাইছেন সেটাও আমাদের লিখে পাঠাতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে দিন। আর ব্যাস এটুকুন, আর কিছু বলবো না। আমাদের আজকে সত্যি পর্বটা নতুন বছরে শুরু করেছি, পডকাস্টটা খুবই ভালো লাগলো তোমাদের সাথে কাটিয়ে। আর সত্যি গান, গল্পে আড্ডা, সত্যি বৈশাখী আড্ডা সত্যি জমে গেল। আজকের বিকেলটা সত্যি ভালো ছিল আমাদের জন্য। ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে, বিদ্যারূপ ফাউন্ডেশন।